শেষ চৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৫। এবার সিতারা, সিরাত, সিমিত একে অপরের মুখ চাওয়াচাই করল। এই মেয়ে সমস্যা বলতে কি বোঝাতে চাচ্ছে? ওনারা যা ভাবছে তাই? তার মানে সমস্যার কারণে সদ্য সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতে পারে তাই বলে দুজনেই? এ আবার কেমন কথা? কই আগে তো শুনিনি। শীতল চঞ্চল, কিন্তু না জেনে শুনে আন্দাজে কথা বলার মেয়ে না। তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলে তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথাখানা গুরুত্বের সঙ্গেই নিল ওনারা। অতঃপর দিন যা নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বলল, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধের সমস্যা আছে? সকাল থেকে ডান হাতটা চুলকাচ্ছে, টাকা আসবে বোধহয়। আচ্ছা টাকা দেবো, এখন বল। ভাইয়ের বন্ধুরাই বলাবলি করছিল। ভাইয়াও ছিল। উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় কথাগুলো শুনেছি। সিতারার কথা শুনে সিতারার চিন্তায় দ্বিগুণ বেড়ে গেল। এই কথা তাহলে বিয়ে করার মূল কারণ? এর সমাধানে পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকেই সারাফা চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকার জিনিস? চেপে রাখলে কি সমাধান হবে? মা বাবার কাছে তো লজ্জা কিসের? এতদিন এসব জানতে না বিধায় ছেলেকে নানা অজুহাতে মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিয়েছেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধ ফোন স্ক্রল করা আঙ্গুলে থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের কথাবার্তা ও চিন্তাধারা দেখে সদ্য একবার নিজের শরীরের দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য! সমস্যা আমার? আমি কিছু জানি না। অথচ বাড়ির শুধু সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে একথা বলে পুনরায় ফোন স্ক্রল করতে করতে ছাক ছাড়লো। শীতল, বাগান থেকে একটা চালাকাঠ এনে দে তো। শরীর ম্যাজম্যাজ করছে। কাউকে ইচ্ছে মতন পেটায়। আচমকা সুধের কথা শুনে চমকে উঠল পরিস্থিতির সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরামত বসে আছে সুধের দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে সুধের কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়ালো। চোখ মুখে ভয়। ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্ক বারংবার ধাক্কা খেতে লাগছে একটাই কথা, যা শুনে ফেললো না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই ওই লোক ভূতের মতন হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে সে? পেট ব্যথা করছে না কেন? অন্যরকম তো, অন্য সময় তো খুব মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, চোখ ঝাপসা হয়ে যায়, সবকিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখ ছেঁচড়া লেভেলের। নতুবা যখন দরকার তখন হয় না কেন? আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা বসে কেন? ইস! এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলাম। একটা বাঁচার সম্ভাবনা থাকতো। এসব ভাবতে ভাবতে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন সুরে বলল, আপু, আমি ওয়াশরুমে যাব, এক্ষুনি আসছি। একথা শোনা মাত্রই শুধু উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বাঁ হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে বলল, কোথাও কাজের হিসাব বুঝিয়ে নিয়ে যা। এবার ঝটপট বল, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া, কিন্তু আমি যে শুনলাম, কিছু বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো। বয়স হয়েছে, মানুষ ভুলভাল শোনে। এবার যা, বাগান থেকে চালাকাঠ নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চালাকাঠের মার খুব লাগে। একথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো। চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘুরালেন। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহ সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা। এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যাবো বাবা। সায়ন কই? ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বোঝার আগে সায়ন বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল। পরনে ঝকঝকে নতুন, পরনে শার্ট প্যান্ট। কে বলবে এই ছেলে গত রাতে ভয়ানক এক কাণ্ড ঘটিয়েছে? সায়ন বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে
বাড়ির ভেতর প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই ভেবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুগুলো কুঁচকে এলো। সে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর মায়ের মুখের দিকে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করবো? তোর সমস্যা আছে জানাসনি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সীতারা জবাব দিতে পারলেন না। হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসল। তারপর নিজেই জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে করতে চাও না? মা এটাই বলতে চাচ্ছে আর কি। হোয়াট? একথা কে বলেছে? কার থেকে শুনেছো এসব আম্মু? ভাইয়াকে রাখতে দেখে কেন জানি শুনতে বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপরের দিকে একবারও জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুগুলো সামনে কুঁচকে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেতে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব তেমন কিছুই না। সময় হোক আমিও তোমাদের বিয়ের কথা জানাবো। একথা বলে শিস বাজাতে বাজাতে উপরের দিকে চলে গেল সায়ন। রুমে ঢুকে কিছুটা অনুভব করে হাসলো। তারপর শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের উপর। খালি গায়ে সিলিং ফ্যানে বরাবর বসে পুনরায় জিজ্ঞেস করলো, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞেস করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। সায়নও তাই। কিছুক্ষণ এভাবে চোখে চোখ কথা বলার পর স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে না ঘুরে মুখ খুলল ইহসান আঙ্কেলের কাজিন অঙ্কন, রাজনীতিবিদ ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার ওপর আসতে পারে, কাজেই সাবধান। সায়ন শুনল, তার ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এড়িয়ে দিল নরম বিছানায়। তারপর ঘৃণাময় ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলে কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝেও হিংস্রতা রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না। কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজে আর জড়াস না। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবা উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? পরিস্থিতি আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ। আমার কিছুই করার নেই। একথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল। অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত? বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মস্তিষ্ক মনস্থির করলেও আহনাফের হাসি তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো, চৌধুরী নিবাসের সবার কথা শুধালো। ওরাও ভদ্রভাবে খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে আচমকা বলে বসলো, শখ তোমাদের কিছু বলার ছিল? জি বলুন। না মানে? আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝতে গেল। এই ওই অবস্থিত অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা, তাকানো পূর্বের মতোই শান্ত স্থির। সে স্বাভাবিক চুপ করে দাঁড়িয়ে আছে। তারপরে মিষ্টি কালার থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসা নায়কের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম। তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফ চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে। কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল, বলুন আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকে বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবলো
মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগে স্বর্ণ বলল, আপু একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসি। একথা বলে স্বর্ণ সামনের দোকানের দিকে এগাল। সুযোগ বুঝে আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে, এই মানুষটা তার বড় ভাইয়ের সায়নের চেনা কেউ। এদিকে দেখা হয়েছে, তাদের খুব সামান্য কথা হয়েছে, তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়া অভদ্রতা হয়ে যায়। কিন্তু কি করবে বলে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝল আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছে নেই আমারও। তোমায় সায়ন ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা। আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। সব চুপ করে শুনলো। তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। এই কথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরলো। দোকানে খুব ভিড়। কোথায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগে নজর গেল আশেপাশে দাঁড়ানো সেদিকে, সেই পুলিশের দিকে। নামটা বোধহয় ইনসার্ট। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণ রেগে থাকার কারণে বুঝলো না সে। দোকানে ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দুজন চোখাচোখি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছে, দেন। না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। একথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকারভাবে দুটো টোল পড়ল। শখ দেখল কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফ হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবেন শুনি? লেনদেন কাজ হবে না। আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে যান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবে। আমার বোনকে তো যাতায়াতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে নিজেই দেব। আজ আসি। এ কথা বলে স্বর্ণ শখের হাত ধরে হেঁটে ধরল। আর 2 মিনিটে হাঁটতে চৌধুরী নিবাস। তারা রিকশা নিল না, তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ। এক একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের পর হতে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূরের কথা, দুপুরের খাবারও খায়নি এসে। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মধ্যেই এমন করে। রুম বন্ধ। কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগানো আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে সাফা চৌধুরী নিজে নিজে এটা বানিয়ে দিয়েছেন। সাজিয়েছেন আনন্দিত উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায় বাইরে আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থা রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণের। ল্যাবের এক এক টেবিলে এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষণ যন্ত্র, ডেটা সংগ্রহ গবেষণা স্থান হিসেবে যথার্থ। এমনকি গবেষণার কাজের ব্যবহার জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য টেবিলে কিংবা শেলফে ধরে ধরে সাজানো। আর সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেম। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলেই বোঝার উপায় নেই এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবের প্রবেশের গেটে রয়েছে প্যানেল লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক ভুল লক চাপলে শুদ্ধ কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখের চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাচের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়।
এই কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রতিক্রিয়া পরীক্ষণের ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর এবং রক্তের মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সরাসরি নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তনও হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়। ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়।